হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেককে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে আমাদের ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 2, অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। এই চ্যাপ্টারে আমরা ওয়ান শট ডিসকাশন করব। এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক ডিসকাশন আমি অলরেডি করিয়ে দিয়েছি। এই চ্যাপ্টারের সমস্ত কিছু ডিসকাশন আছে, প্লে লিস্ট থেকে দেখে নেবে। ওকে, আমি আজকে এর বিষয়বস্তু কি আছে চ্যাপ্টারটা সেটা নিয়ে আলোচনা করব, ভেতর থেকে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। একটা কথা সবার আগে বলি, তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছো আগের চ্যাপ্টারটা যখন আমি পড়িয়েছি যে ম্যাম প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। সবার আগে বলি, এই চ্যাপ্টারে আগের যে চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার 1 পৃথিবীর পরিক্রমণ যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে প্রশ্ন উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ফার্স্ট ইউনিট টেস্টের প্লেলিস্টটায় চলে যাও। প্লেলিস্টটা আমি অলরেডি আপডেট করে দিয়েছি। প্লেলিস্টের মধ্যে তোমরা ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন উত্তর পেয়ে যাবে, অবশ্যই সেগুলো দেখে নেবে। ঠিক আছে, চ্যাপ্টারের লাইন ভিত্তিক, আগের চ্যাপ্টারের লাইন ভিত্তিক ডিসকাশন রয়েছে, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে লাইন ভিত্তিক ডিসকাশন অলরেডি আছে। বিষয়বস্তু কি কি প্রশ্ন পড়তে হবে, কি আছে চ্যাপ্টারে আমাদের, সব আমি ডিসকাশন করে দিয়েছি। ওয়ান শট ডিসকাশন আমি করে দিয়েছি। আজকে আমি সেকেন্ড চ্যাপ্টারে ওয়ান শট ডিসকাশন করব। সেকেন্ড চ্যাপ্টারে প্রশ্ন উত্তর বোধহয় করানো নেই, তো ওয়ান শট ডিসকাশনের পর আমি প্রশ্ন উত্তরও তোমাদের দিয়ে দেবো। সবার আগে বলি, পরে যারা দেখবে সব প্লে লিস্টে পাবে, সেখান থেকে দেখে নেবে। ওকে, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। তো আমরা চ্যাপ্টারটা সম্বন্ধে কি জানলাম? চ্যাপ্টারটা হচ্ছে, বিষয়বস্তুটা আসছি পরে, আগে চ্যাপ্টারটা কি না, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই চ্যাপ্টারটা। ওকে, এই চ্যাপ্টারের বিষয়বস্তু কি আছে, আমরা কি পড়বো এখান থেকে? আমরা এখান থেকে পড়বো নিরক্ষরেখা কি, অক্ষরেখা কি, দ্রাঘিমা রেখা কি, মূল মধ্যরেখা কি, তারপরে অবস্থান, সময়, এই সবই এই চ্যাপ্টারটার মধ্যে আমরা পাবো। ওকে, সবার আগে আমি বলি যে অক্ষরেখা, অক্ষরেখা কি না, দেখো এই চ্যাপ্টারে যেটা আমরা পাচ্ছি অক্ষরেখা, সেটা নিয়ে ডিসকাশন করব। অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী যে আমরা কল্পনা করে থাকি বা কল্পিত বৃত্তাকার রেখাগুলোকে বলা হয় হচ্ছে অক্ষরেখা। কল্পিত অবশ্যই কিন্তু, হ্যাঁ, কল্পিত গোলাকার বা বৃত্তাকার যেটা বলি রেখাগুলোকে অক্ষরেখা বলা হয়। ওকে, প্রধান অক্ষরেখা কি না, নিরক্ষরেখা। নিরক্ষরেখা হচ্ছে প্রধান অক্ষরেখা। ওকে, নিরক্ষরেখাটা কি, এবার মাথায় প্রশ্ন আসতে পারে, নিরক্ষরেখাটা অ্যাকচুয়ালি কি? দেখো, নিরক্ষরেখা আমি বলতে পারি যে পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটা কল্পিত রেখা বা কাল্পনিক রেখা, সেটা হচ্ছে নিরক্ষরেখা। পৃথিবীর মাঝখান দিয়ে একটা পূর্ব পশ্চিমে বিস্তৃত একটা কাল্পনিক রেখাকে নিরক্ষরেখা বলা হয়। নিরক্ষরেখার কিন্তু একটা মান হয়, সবসময় জানবে, নিরক্ষরেখার মান হয় 0 ডিগ্রি বা 0 ডিগ্রি, যেটা আমরা বলে থাকি। এটা কি করে না, এটা পৃথিবীকে উত্তর আর দক্ষিণ দুটো গোলার্ধে ভাগ করে দেয়। পৃথিবীকে এটা কি করে না, উত্তর ও দক্ষিণ দুটো গোলার্ধে ভাগ করে। ওকে, আরেকটা আমরা কি পাবো না, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কি আছে, দেখো দ্রাঘিমা রেখা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হয়। ওকে, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত একটা আমরা বলতে পারি যে সমান দৈর্ঘ্যের, ওকে, অর্ধবৃত্তাকার এবং অবশ্যই কল্পিত রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। কি বললাম, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হয় এবং মানে সমান দৈর্ঘ্যের অর্ধবৃত্তাকার এবং কল্পিত রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। ওকে, আমরা এখানে বলতে পারি যে মূল মধ্যরেখা হলো প্রধান দ্রাঘিমা রেখা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই জায়গাটা আমাদের প্রত্যেকটা ছবি করে কিন্তু দেওয়া আছে, মূল মধ্যরেখা, দেখো। ওকে, ক্লিয়ার? তাহলে এই ব্যাপারগুলো আমরা জানবো। পাঠ্য বইতে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আছে, সেগুলো অলরেডি আমি করিয়ে দিয়েছি, তো আমি একবার তাও দেখে নেবো। যদি আমি করিয়ে না থাকি তো আমি আপলোড দিয়ে দেবো, যদি করিয়ে থাকে আমি প্লে লিস্টে অ্যাড করে দেবো। ওকে, দেখো আমাদের পাঠ্য বইতে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন আমরা পেয়ে থাকি, যেমন আমাদের পাঠ্য বইতে প্রশ্ন আছে যে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের সঠিক অবস্থান কিভাবে নির্ণয় করা যায়।
আমাদের প্রশ্ন করে। তো আমরা কি বলি, কোনো স্থানের ওপর অবস্থিত যে অক্ষাংশ আর দ্রাঘিমা অংশ পরস্পরকে ছেদ করে যে কৌণিক বিন্দু উৎপন্ন করে। কি বললাম, আই রিপিট, কোনো স্থানের ওপর অবস্থিত অক্ষাংশ ও দ্রাঘিমা অংশ পরস্পরকে ছেদ করে যে কৌণিক বিন্দুটা উৎপন্ন করে, সেই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের সেই স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা হয়ে থাকে। ওকে, সেই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মানে দূরত্ব অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের সঠিক অবস্থান কিন্তু নির্ণয় করা হয়ে থাকে। দেখো, এই চ্যাপ্টার পড়ে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু এই চ্যাপ্টার পড়ে আমরা জানতে পারি যে পৃথিবীর কোন দিকে গেলে সময় এগিয়ে যায় এবং সেটা কেন এগিয়ে যায়। দেখো, পৃথিবীর কোন দিকে গেলে সময়টা এগিয়ে যায় বা কেন এগিয়ে যায়, আমরা বলতে পারি পৃথিবীর যত পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধের দিকে যাওয়া যায় তত কিন্তু সময়টা এগিয়ে যায়। এর পিছনে কিছু কারণ আছে, যে কারণের জন্য এগিয়ে গিয়ে থাকে। কারণটা কি, পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। কোন দিক থেকে কোন দিকে না, পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। সেই জন্য পূর্ব দিকের স্থানগুলোর দ্রাঘিমাগুলো পর্যায়ক্রমে সূর্যোদয় এবং সূর্য অস্ত পশ্চিমে গোলার্ধের দ্রাঘিমার তুলনায় কিন্তু অনেক আগে হয়ে থাকে। মনে থাকবে কথাটা, যে যেহেতু পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, সেই জন্য পূর্ব দিকের স্থানগুলো মানে পূর্ব দিকের স্থানগুলির দ্রাঘিমাগুলোতে আর কি পর্যায়ক্রমে কি হয় না, সূর্যোদয় এবং সূর্য অস্ত পশ্চিম গোলার্ধের দ্রাঘিমার তুলনায় কিন্তু অনেক আগে হয়ে থাকে। ওকে, এখানে জিপিএস আমরা পড়বো। জিপিএস খুব ইম্পর্টেন্ট, এটা পড়বে। হ্যাঁ, জিপিএসটা কি না, পৃথিবীর কোনো জায়গার অক্ষাংশ আর দ্রাঘিমাংশ জানবার একটা অত্যাধুনিক আমরা বলতে পারি ব্যবস্থা হচ্ছে জিপিএস, যেটা আমরা গ্লোবাল পজিশনিং সিস্টেম বলে থাকি। ওকে, এছাড়া আমরা এই চ্যাপ্টারে পাবো হচ্ছে নিরক্ষরেখাকে বিষুবরেখা কেন বলা হয়। অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে। দেখো, নিরক্ষরেখাকে বিষুবরেখা কেন বলা হয়, এই প্রশ্নের উত্তরে আমরা এভাবে বলতে পারি যে বিষুব কথার অর্থটা কি না, বিষুব কথার অর্থ কিন্তু দিন ও রাত্রির সমান। এটাও কিন্তু আসে, বিষুব কথার অর্থ কি। সো বিষুব কথার অর্থ হচ্ছে দিন আর রাত্রির সমান। তো নিরক্ষরেখার উপর সারা বছরই সূর্য কি করে না, লম্বভাবে কিরণ দেয়। ওকে, সারা বছর এখানে 12 ঘন্টা দিন হয়ে থাকে এবং 12 ঘন্টা রাত হয়। এই জন্যই এখানে অর্থাৎ নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয়ে থাকে। ওকে, দেখো, মূল মধ্যরেখা কাকে বলে। মূল মধ্যরেখাটা কি, মূল মধ্যরেখা কি ডিসকাশন করলাম, বোধহয় করিনি। মূল মধ্যরেখাটা কি না, যেটা আমরা বলতে পারি যে লন্ডনের রয়্যাল গ্রিনহুইচ নামক স্থানে, ওকে, গ্রেটার লন্ডন যেটা, সেখানে রয়্যাল গ্রিনহুইচ নামক স্থানের ওপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত একটা কল্পিত দাগিমা রেখা আমরা বলতে পারি, বা দাগিমা রেখা কল্পনা করা হয়, যার মান হচ্ছে 0 ডিগ্রি, তাকে আমরা মূলমধ্যরেখা বলে থাকি। ওকে, কি বললাম, লন্ডনে রয়্যাল গ্রিনহুইচ নামক স্থানের ওপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমা রেখা বা যে দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়ে থাকে, যার মান 0 ডিগ্রি, তাকে মূল মধ্যরেখা বলা হয়ে থাকে। ওকে, মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করে। এটা কিন্তু মনে রেখো, আমি একটু আগেও কিন্তু আরেকটা ডিসকাশন করেছি, এটা কিন্তু আরেকটা কথা বললাম। মূল মধ্যরেখা কি করছে না, পূর্ব পশ্চিমে পৃথিবীকে তোমার ভাগ করছে। ওকে, এখানে আরেকটা কথা জেনে রাখবে, সেটা হচ্ছে পৃথিবীর যে প্রধান প্রধান অক্ষরেখাগুলো আছে তার কিন্তু কিছু মান হয়। যেমন ধরো, নিরক্ষরেখার মান কত না, 0 ডিগ্রি। কর্কটক্রান্তি রেখা কি না, 23.5 ডিগ্রি উত্তর। ওকে, মকরকান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ। সুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি উত্তর। ওকে, কুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ। যে পয়েন্ট যেগুলো বলে দিলাম, দরকার পড়ে নোট করে লিখে নাও, এগুলো মনে রাখবে কিন্তু। ওকে, দরকার পড়ে পজ করে আরেকবার শুনে নাও, এটা কিন্তু এটা লিখে রাখবে। এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। পৃথিবীর প্রধান প্রধান দ্রাঘিমা রেখাগুলো আছে। পৃথিবীর প্রধান প্রধান দ্রাঘিমা রেখা কি কি না, মূল মধ্যরেখা আর হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। মূল মধ্যরেখা মান 0 ডিগ্রি আর আন্তর্জাতিক তারিখ রেখা মান 180 ডিগ্রি। ওকে, আরেকটা জিনিস তোমরা জানবে, সেটা হচ্ছে কি না, জিএমটি। জিএমটি বলতে কি বোঝায়, এটা কিন্তু প্রশ্ন অনেক সময় আমাদের
এসে থাকে। জিএমটিটা কি না, আমরা বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশের সময়ের তারতম্য নির্ধারণের জন্য মূল মধ্যরেখার স্থানীয় সময়কেই পৃথিবীর প্রমাণ সময় কিন্তু ধরা হয়ে থাকে। ওকে, এবার মূল মধ্যরেখা যেহেতু ইউরোপের গ্রিনউইচ শহরের ওপর দিয়ে বিস্তৃত, সেই কারণেই পৃথিবীর প্রমাণ সময়কে কি বলা হয় না গ্রিনউইচ মিন টাইম বলা হয়, যেটাকে আমরা জিএমটি বলে থাকি। মনে থাকবে জিএমটির ফুল ফর্ম কি বললাম, গ্রিনউইচ মিন, MEAN, মিন টাইম। ওকে, আরেকটা এই কথাগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? যেমন আমরা অ্যাজ ফর এক্সাম্পল দিতে পারি যে ভারতের সঙ্গে গ্রিনউইচের প্রমাণ সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 50 মিনিট। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই হবে। মহাবৃত্ত, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন, এটাও প্রশ্ন আসে। তোমাদের জন্য একটা প্রশ্ন রইল, তোমাদের জন্য প্রশ্ন আমি রাখলাম যে মকরকান্তি রেখার মান কত? বলবে, প্রত্যেকে আমাকে কমেন্টস করবে। ওকে, আর সঙ্গে আরেকটা প্রশ্ন দিলাম, জিপিএস এর ফুল ফর্ম কি? এই দুটো প্রশ্ন আমাকে প্রত্যেকে কমেন্টস করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু ডিসকাশন করব, সেটা হচ্ছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত কেন বলা হয়ে থাকে। দেখো, নিরক্ষরেখাকে আমরা মহাবৃত্ত কেন বলে থাকি? এখানে আমরা বলতে পারি যে পৃথিবীর আকৃতি হলো কিরকম না গোলাকার বা অভিগত গোলাকার আমরা বলতে পারি। তাই পৃথিবীর মধ্যভাগটা কি না, মধ্যভাগটা হচ্ছে স্ফীত এবং উত্তর দক্ষিণ দিকে ক্রমশ কি হয়েছে না ছোট হয়ে গেছে। অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর কিন্তু গেছে। কে গেছে না নিরক্ষরেখাই কিন্তু পৃথিবীর মাঝ বরাবর, অক্ষরেখাগুলোর মধ্যে নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর গেছে। তাই পরিধির থেকে বড় একে কিন্তু মহাবৃত্ত বলা হয়। তাহলে আমরা কিভাবে এটা আনসার করতে পারি, আমরা গুছিয়ে বললে এভাবে বলতে পারি যে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, তাই পৃথিবীর মধ্যভাগ স্ফীত আর উত্তর দক্ষিণ দিক ক্রমশ ছোট হয়ে গেছে। অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত বলে এর পরিধির থেকে বড়, তাই একে বলা হয় হচ্ছে মহাবৃত্ত। ওকে, তো এতটুকু বলবে তাহলেই কিন্তু হবে। এছাড়া একটা প্রশ্ন আসে যে অক্ষরেখা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য তুলনা করার জন্য আমাদের কিন্তু দিয়ে থাকে। অক্ষরেখা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য হিসাবে আমরা কি বলতে পারি? দেখো, অক্ষরেখার বৈশিষ্ট্য আগে বলতে পারি না, অক্ষরেখা কি না সমান্তরাল এবং বৃত্তাকার, ঠিক আছে? অক্ষরেখার পরিধি নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ কমে গেছে। অক্ষরেখাগুলির মধ্যে মূল মধ্যরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এটা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখার মান মেরুর দিকে কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে? আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমরা বলতে পারি কি বলতে পারি না, দ্রাঘিমা রেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল নয়। দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার হয়ে থাকে। তারপরে উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দ্রাঘিমা রেখা বিস্তৃত। দ্রাঘিমা রেখার মধ্যে মূল মধ্যরেখা প্রধান। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা গুরুত্বপূর্ণ, আর দ্রাঘিমা রেখার মধ্যে কিন্তু মূল মধ্যরেখা। ওকে, দুটি দ্রাঘিমা রেখার দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি হয়ে থাকে। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কিন্তু কমে গেছে। ওকে, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360 খানা দ্রাঘিমা রেখা হয়ে থাকে। তাহলে এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আবার নিরক্ষরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত, অক্ষরেখার ক্ষেত্রে একটা পয়েন্ট বলছি, সেটা হচ্ছে নিরক্ষরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত 89টা আর দক্ষিণ মেরু পর্যন্ত 89টা, মোট 178টা কিন্তু অক্ষরেখা কল্পনা করা হয়। কি বললাম আমি আরেকবার পয়েন্টটা বলে দিচ্ছি, নিরক্ষরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত 89 আর দক্ষিণ মেরু পর্যন্ত 89, মোট 178টা অক্ষরেখা কল্পনা করা হয়েছে। আর দ্রাঘিমা রেখা কটা বললাম? 360টা। তো এইভাবে এই প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে। এছাড়াও আমি তোমাদের অনেক প্রশ্ন উত্তর লিখিয়ে দেবো নেক্সট পার্টে। ওকে, একটা প্রশ্ন খুব আসে কিন্তু যে সেক্সট্যান্টের ব্যবহার আমাদের খুব এসে থাকে। সেক্সট্যান্টটা কি এই চ্যাপ্টারে পাবে, লাইন ভিত্তিক পড়াটা অবশ্যই দেখবে, সেখানে কিন্তু চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়া আছে। সেক্সট্যান্টটা কি? দেখো, সেক্সট্যান্ট একটা কি বলতে পারি না
যন্ত্র বা দূরবীক্ষণ বসানো যন্ত্র বলতে পারি। এর সাহায্যে আমরা সূর্যের উন্নতি কোণ মাপতে পারি বা পরিমাপ করতে পারি। কি বললাম? সেক্সট্যান্ট একটা দূরবীক্ষণ বসানো যন্ত্র, এর সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা হয়। এটার ব্যবহার হিসাবে আমরা কি বলতে পারি? আমরা এর ব্যবহার হিসেবে বলতে পারি যে দিনের বেলা সূর্যের উন্নতি কোণ, রাতে উত্তর গোলার্ধে ধ্রুবতারার উন্নতি কোণ, আর তোমার দক্ষিণ গোলার্ধে যে সিগমা আমরা বলতে পারি সিগমা অক্ট্যান্টিস যেটা হয় সিগমা অক্ট্যান্টিস এর কৌণিক অবস্থান এই যে সেক্সট্যান্ট যন্ত্রটা আছে সেটার সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়। ফলে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায় এটার সাহায্যে। তাহলে মনে থাকবে দিনের বেলা সূর্যের উন্নতি কোণ, রাতে উত্তর গোলার্ধে ধ্রুবতারার উন্নতি কোণ, দক্ষিণ গোলার্ধে সিগমা অক্ট্যান্টিসের কৌণিক অবস্থান এই যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। ফলে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা কিন্তু খুবই ইজি হয়ে যায় আমাদের জন্য। তো এই চ্যাপ্টার্স থেকে মোটামুটি এই পড়াগুলোই সাধারণত আমরা পেয়ে থাকবো। এছাড়াও দেখো প্রমাণ সময় আমরা একটা পাবো। প্রমাণ সময়, প্রমাণ সময়টা কি? দেখো অনেক সময় বলে প্রমাণ সময়ের বৈশিষ্ট্য লেখার জন্য, অনেক সময় পরীক্ষায় আসে। তো প্রমাণ সময়টা কি? প্রতিটা দেশের একটি মধ্যবর্তী দাগিমা রেখাকে প্রমাণ দাগিমা রেখা হিসাবে কিন্তু বেছে নেওয়া হয়েছে। সেই দাগিমা স্থানীয় সময়কেই বলা হয় সেই দেশের প্রমাণ সময়। ক্লিয়ার? বোঝা গেল? ভারতের প্রমাণ সময় কত না 82°30' পূর্ব। মিনিট লিখতে গেলে এখানে লেখাই আছে দেখো 82°30' পূর্ব কিন্তু ভারতের তোমার প্রমাণ সময়। ওকে, তো পূর্ব দক্ষিণ দাগিমা অনুসারে কিন্তু এটা গণনা করা হয়। প্রমাণ সময় অনুযায়ী দেশের যে বিমান, তারপরে ডাক, রেল এই সকল বিভাগের কিন্তু কাজ চলে থাকে। ওকে, তো প্রমাণ সময় বললে আমরা এই কথাগুলোই তখন কিন্তু বলতে পারবো। তো মোটামুটি এই জিনিসগুলো পড়বে। জিএমটি বললাম পড়বে। আইএসটি কি এটাও প্রশ্ন, আইএসটি আসে, তো আইএসটিটা একটু পড়বে। আইএসটি কি? আইএসটি এভাবে বলতে পারি যে ভারতে প্রায় মাঝ বরাবর 82°30' পূর্ব দাগিমার অবস্থিত এলাহাবাদের কি না কোক নদের, ওকে, কোক নদের কাছাকাছি স্থানীয় সময়কে কি বলা হয় না আইএসটি, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তোমার টাইম। ওকে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয়। ঠিক আছে, বা ভারতীয় প্রমাণ সময়ও আমরা বলতে পারি, বলা হয়। ওকে, এই সময় অনুসারে কি হয় না ভারতের পুরো মানে সমস্ত যোগাযোগ ব্যবস্থা, সরকারি অফিসের কাজকর্ম, টিভি, বেতার এই সমস্ত কাজকর্ম পরিচালিত হয়। তাহলে এটা আরেকবার বলে দিচ্ছি, ভারতবর্ষে বা ভারতের মাঝ বরাবর 82°30' পূর্ব দাগিমা অবস্থিত এলাহাবাদের কোক নদের কাছাকাছি স্থানীয় সময়কে আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা যেটাকে আমরা ভারতীয় প্রমাণ সময় সেটা বলে থাকি কিন্তু। ওকে, এগুলো পড়বে। ঠিক আছে, ক্লোনোমিটার কি সেটা জানবে। ক্লোনোমিটারটাও একটু বলে দিই। ক্লোনোমিটার কি না ক্লোনোমিটার যে একটা ঘড়ি, ধরে নাও যে ঘড়ি সব সময় গ্রিনউইচের সময় সঠিকভাবে নির্ধারণ করে। কি বললাম? যে ঘড়ি সব সময় গ্রিনউইচের সময় সঠিকভাবে নির্ধারণ করে তাকে ক্লোনোমিটার বলা হয়। ওকে, তো এই পড়াগুলো তোমাদেরকে আমি একটু দিলাম, এগুলো একটু ভালো করে দেখো। নিরক্ষীয় তল পড়বে, মূল মধ্যরেখা কাকে বলে সেটা পড়বে, তারপরে ভারতীয় প্রধান অক্ষগুলো সেটাও বলে দিলাম, ভারতের প্রধান দাগিমা কোনগুলো এটা পড়বে, তারপরে দাগিমা রেখার অপর একটা নাম আছে, সেটাকে নামটা হলো হচ্ছে দেশান্তর রেখা, সেটা কেন বলা হয়, ওকে, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও পড়বে। নিরক্ষরেখাকে বিষুব রেখা কেন বলা হয় পড়বে। অক্ষাংশ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য, দাগিমা অংশ দাগিমা রেখার মধ্যে পার্থক্য, কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখার মধ্যে পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পড়বে। আমি একটু পার্থক্যটা দু একটা বলে দিই তোমাদের। দেখো, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা, এই দুটোর মধ্যে পার্থক্য আমরা বলতে পারি। কর্কটক্রান্তি রেখা কি মান, যার মান আমরা বলতে পারি যে 23.5° উত্তর অক্ষরেখা, আর মকরক্রান্তি রেখা যার মান আমরা 33° দক্ষিণ অক্ষরেখা। ঠিক আছে, এটা কর্কটক্রান্তি রেখা 21শে জুন আর মকরক্রান্তি রেখা হচ্ছে 22শে ডিসেম্বর।
ওকে, এটা হচ্ছে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা আর হচ্ছে অবস্থানটা। আর মকরক্রান্তি রেখা আমরা বলতে পারি যে দক্ষিণ গোলার্ধে, যার অবস্থানটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে কর্কটক্রান্তি রেখা উত্তর গোলার্ধে কি হয়, যার ফলে উত্তর গোলার্ধে দিনের ভাগটা বেশি হয় এবং রাতটা কম হয়। আর মকরক্রান্তি রেখার জন্য কি হয় না, দক্ষিণ গোলার্ধে দিনের ভাগটা বেশি হয়, রাতটা কম হয়। ওকে, কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয় হয়। ঠিক আছে, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা ভাগ করেছে, আর মকরক্রান্তি রেখা পৃথিবীকে পূর্ব আর পশ্চিম এই দুটো গোলার্ধে কিন্তু মকরক্রান্তি রেখা ভাগ করেছে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে এগুলো পড়বে এবং দাঘিমা অংশ দাঘিমা রেখার পার্থক্যগুলো একটু পড়বে। দাঘিমা অংশ কাকে বলে লিখবে, দাঘিমা রেখা কাকে বলে লিখবে, দূরত্বটা কি আছে সেটা লিখবে, তাহলেই হয়ে যাবে। ওকে, আর আর তো মোটামুটি তোমাদের এখানে আমি সবকিছু বলে দিলাম। ও, দাঘিমা রেখার অপর নাম একটা বলি, সেটা হচ্ছে দেশান্তর রেখা কেন বলা হয়। দেখো, দাঘিমা রেখার সাহায্যে কোন দেশ কতটা পূর্বে এবং কতটা তোমার পশ্চিম দিকে অবস্থিত সেটা কিন্তু জানা যায়, তাই দাঘিমা রেখাকে বলা হয় হচ্ছে দেশান্তর রেখা। ঠিক আছে, তো এইভাবে পড়াগুলোকে কিন্তু ক্লিয়ার করবে। আর অক্ষাংশ আর অক্ষরেখার মধ্যে পার্থক্যে আমরা এটা বলতে পারি যে অক্ষাংশটা কি না, নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। ওকে, আর অক্ষরেখাটা কি বলে না, একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে কি হয় না, ভূগোলকের উপর যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে অক্ষরেখা। কি বললাম, অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে পৃথিবীর ভূগোলকের উপর যে রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। ওকে, নিরক্ষরেখা থেকে কোনো স্থানের কৌণিক দূরত্ব ধরা যায় অক্ষাংশে, আর অক্ষরেখায় বলতে পারি যে এটি নিরক্ষরেখা থেকে রৈখিক দূরত্ব ধরা হয়। ওকে, অক্ষাংশ কেবলমাত্র একটা দাগিমার ওপর প্রসারিত, আর অক্ষরেখাগুলো একাধিক দাগিমার ওপর কিন্তু প্রসারিত। ওকে, আর দ্রাঘিমা আর দাগিমা অংশের পার্থক্যটা দুই একটা বলে দিই। দাগিমা অংশ কাকে বলে, মূল মধ্যরেখার থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের দাগিমা অংশ বলে। আর দাগিমা রেখা কাকে বলে না, দাগিমা অংশ বিশিষ্ট বা একই দাগিমা অংশ বিশিষ্ট স্থানগুলিকে একটি কাল্পনিক রেখার দ্বারা যোগ করলে ভূগোলকের উপর যে রেখা পাওয়া যায় তাকে দাগিমা রেখা বলে। ওকে, বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে দ্রাঘিমা অংশ হলো নিরক্ষীয় তলে উৎপন্ন একটি কোণ বা একটি নির্দিষ্ট বিন্দু। আর দাগিমা রেখা হচ্ছে এই যে রেখাটা আছে, এই রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টিত কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখা। আর রেখাগুলি উত্তরে সুমেরু বিন্দুতে এবং দক্ষিণে কুমেরু বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে। কি বললাম, এই রেখা হলো পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টিত কাল্পনিক অর্ধবৃত্তাকার একটা রেখা। রেখাগুলো উত্তরে সুমেরু বিন্দুতে আর দক্ষিণে কুমেরু বিন্দুতে কিন্তু মিশেছে। ওকে, আর দাঘিমা রেখার ক্ষেত্রে মূল মধ্যরেখার থেকে কোনো স্থানের কৌণিক দূরত্ব ধরা হয়। আর দাঘিমা অংশের ক্ষেত্রে মূল মধ্যরেখা থেকে কোনো স্থানের কৌণিক দূরত্ব ধরা হয়। আর দাঘিমা রেখার ক্ষেত্রে এটি মূল মধ্যরেখার থেকে রৈখিক দূরত্ব কিন্তু ধরা হয়। ওকে, তাহলে এটা পুরো ক্লিয়ার হলো। মোটামুটি এই প্রশ্নগুলোই আছে, এগুলো একটু ভালো করে পড়ো। এছাড়া কৌণিক দূরত্ব কাকে বলে, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, মহাবৃত্ত কাকে বলে, আমাদের ছায়া দিনের কোন সময় সবচেয়ে বড় হয়, কোন সময় সবচেয়ে ছোট হয়, সেক্সট্যান্টটা কি, তারপরে স্থানীয় সময় বলতে কি বোঝো, প্রমাণ সময় বলতে কি বোঝো, জাপানকে উদীয়মান সূর্যের দেশ কেন বলা হয়, এগেন অ্যান্ড এগেন প্রশ্নটা আসে, খুব ইম্পর্টেন্ট, এটা একটু বলে দিই। জাপানকে উদীয়মান সূর্যের দেশ কেন বলা হয়, দেখো, পৃথিবী গোলাকার হওয়ায় যে কোনো সময় এর এক অর্ধাংশ বা এক
অর্ধেকাংশ যাকে বলা হয়, এক অর্ধাংশ আলোকিত থাকলে অপর অর্ধেকাংশ অন্ধকারাচ্ছন্ন থাকে। কি বললাম? পৃথিবী গোলাকার হওয়ায় যে সময় এক অর্ধাংশ আলোকিত থাকে তো অপর অর্ধাংশ অন্ধকার থাকে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনরত হওয়ায় পূর্বের দেশগুলিতে আগে সূর্যকিরণ কিন্তু পৌঁছয়। ওকে, আর পৃথিবীর পূর্বতম প্রান্তে জাপান যেহেতু অবস্থিত, পৃথিবীর প্রথম সূর্যোদয় এখানেই হয়, তাই একে সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে। এটাই আমরা বলবো। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলো। এই প্রশ্ন পড়বে মূল মধ্যরেখার বৈশিষ্ট্য, অক্ষরেখা, দাগিমা রেখা, নিরক্ষরেখা, এগুলোর বৈশিষ্ট্য অবশ্যই পড়বে। প্রশ্ন উত্তর তোমাদের এছাড়া আমি দিয়ে দেবো কী কী প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে, সেগুলো ভালো করে দেখবে। তারপরেও যদি কোনো ইম্পর্টেন্ট কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবে। আর আজকের যে প্রশ্নটা আমি দিয়েছি সেই প্রশ্নটার উত্তর আমাকে কমেন্টস বক্সে প্রত্যেকে দেখবে, কারা আমার রেগুলার ফলো করছো সেটা আমি বুঝতে পারবো। ওকে, এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।